প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আবহবিকারের প্রথম পর্ব পড়েছি। প্রথম পর্বতে আমরা যান্ত্রিক আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আবহবিকারের দ্বিতীয় ইউনিট অর্থাৎ রাসায়নিক আবহবিকার নিয়ে আমরা আলোচনা করব। এই রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। এই পর্বেরও অ্যাক্টিভিটি টাস্ক আমরা করব 12টি 2 নম্বরের প্রশ্ন এবং 2টি পার্থক্য ব্যাখ্যাধর্মী প্রশ্ন। প্রথমেই আমাদের জানতে হবে যে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি কার্যকরী হয়। আমরা যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রেও পড়েছিলাম যে যান্ত্রিক আবহবিকার কোন শিলায় হয়, কোন জলবায়ু অঞ্চলে হয়। একইভাবে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় রাসায়নিক আবহবিকার বেশি কার্যকরী হয়। 5টি পদ্ধতিতে সংঘটিত হয় কার্বনেশন, জারণ, হাইড্রেশন, হাইড্রোলিসিস ও দ্রবণ। তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী প্রথম 4টি অর্থাৎ কার্বনেশন, জারণ, হাইড্রেশন ও হাইড্রোলিসিস পড়তে হবে এবং এই 4টির প্রক্রিয়া সম্পর্ক তোমাদেরকে পড়তে হবে। অক্সিডেশন বা জারণ। জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে অক্সিজেন সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে জারণ বলে। প্রক্রিয়াটি কি না, ফেরাস অক্সাইড ও অক্সিজেনের সংস্পর্শে এসে তৈরি হচ্ছে ফেরিক অক্সাইড বা মরিচা, যাকে আমরা মরচে বলি। উড়িষ্যার বোলানি অঞ্চলের লোহা সমৃদ্ধ উচ্চভূমিতে এই জারণ প্রক্রিয়া দেখা যায়। তোমাদের সামনে যে ছবিটি আসছে দেখো, ভালোভাবে লক্ষ্য করো, শিলায় মরচে পড়ার যে দাগ সেটি খুব ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে। তোমাদের জন্য এই পর্যায়ের প্রশ্ন, বলো তো জারণ প্রক্রিয়া কোন শিলায় কার্যকরী হয়? বলো তো জারণ প্রক্রিয়া কোন শিলায় কার্যকরী হয়? দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ছবিটা আরো বড় করা হলো। সেখানে শিলায় মরচে পড়ার যে দাগ, শিলার যে মরচে, সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর হাইড্রেশন। শিলাতে উপস্থিত খনিজের সাথে জল যুক্ত হয়ে ঘটা আবহবিকারকে বলে হাইড্রেশন। হেমাটাইট লিমোনাইটে পরিণত হতে পারে বা অ্যানহাইড্রাইড জিপসামে পরিণত হতে পারে হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে। এরপর হচ্ছে হাইড্রোলিসিস। শিলা মধ্যস্থ খনিজ জলের সাথে যুক্ত হয়ে খনিজ অণুকে বিয়োজন ও রাসায়নিক বিক্রিয়ার দ্বারা নতুন যৌগে পরিণত করাকে বলে হাইড্রোলিসিস। উদাহরণে কি আছে না, এখানে ফেলসপার ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরপর তোমাদের সামনে যে ছবিটি এলো প্রথমে, দেখো এটি হচ্ছে বোরা কেভের ছবি বা বোরা গুহালুর ছবি। এটি আরাকুতে রয়েছে, ভারতবর্ষের অন্তর্গত। এবং এই বোরা কেভ, তার যে অন্দরমহলের যে ছবিটি এখানে দেখানো হচ্ছে, সবটাই কিন্তু রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্টি এবং কার্বনেশন প্রক্রিয়ার ফলে তৈরি হয়েছে। প্রক্রিয়াটি কি না, বাতাসের কার্বন ডাই অক্সাইড ও জলের সংযোগে সৃষ্ট কার্বনিক অ্যাসিডের সাথে শিলা খনিজের রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট আবহবিকারকে কার্বনেশন বলে। প্রক্রিয়াটি কি, জল ও কার্বন ডাই অক্সাইড মিলিতভাবে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড। চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এই কার্বনিক অ্যাসিডের সঙ্গে তৈরি করছে ক্যালসিয়াম বাইকার্বনেট। চুনাপাথর গঠিত অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের জন্য এই পর্যায়ের প্রশ্ন, বলো তো জল ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কোন অ্যাসিডের সৃষ্টি হয়? বলো তো জল ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কোন অ্যাসিডের সৃষ্টি হয়? এই বোরা গুহালু বা বোরা কেভের ভেতরের ছবি আরো বড় করে তোমাদেরকে দেখানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে গুহার ছাদ থেকেই ক্যালসিয়াম বাইকার্বনেটের ড্রপলেট গুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং গুহার মেঝে থেকে অর্থাৎ নিচ থেকে কিছু
বাইকার্বনেটের ড্রপলেট জমতে 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 ওপরের দিকে উঠছে। এই গুহার ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় যে ড্রপলেটগুলো জমতে জমতে যে ঝুলন্ত অবস্থায় যে ভূমিরূপটি তৈরি করেছে তাকে বলে স্ট্যালাকটাইট, এবং নিচে মেঝের মধ্যে জমতে জমতে যে ড্রপলেটগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তাদেরকে বলে স্ট্যালাগমাইট। এবার আমরা দেখে নেব ছোট ও বড় স্ট্যালাকটাইট। বাঁদিকের যে ছবিটি তোমাদেরকে দেখানো হচ্ছে সেটি হলো ছোট স্ট্যালাকটাইটের ছবি, দেখতে পাচ্ছ, এবং ডান দিকে যে ছবিটি দেখানো হলো সেটি হচ্ছে বড় স্ট্যালাকটাইট। অর্থাৎ বাঁদিকে স্ট্যালাকটাইটের একদম প্রারম্ভিক পর্যায়ের ছবি, এবং ডান দিকে সেই স্ট্যালাকটাইট গুলো যখন আস্তে আস্তে অনেক বড় হচ্ছে এবং একাধিক স্ট্যালাকটাইট যখন তৈরি হচ্ছে তখনকার ছবি। তোমাদের জন্য এই পর্যায়ের প্রশ্ন, বলো তো চুনাপাথর যুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কি বলে? চুনাপাথর যুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কি বলে? দেখো, ছোট যে স্ট্যালাকটাইটটি রয়েছে সেই স্ট্যালাকটাইটকে এখানে দেখানো হচ্ছে। গুহার ছাদ এটা, এই ছাদ থেকে আস্তে আস্তে দেখো এই ড্রপলেট গুলো তৈরি হয়েছে এবং ড্রপলেট গুলো জমতে 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 ছোট্ট ছোট্ট স্ট্যালাকটাইট গুলো তৈরি করেছে। আর এখানে বড় বড় স্ট্যালাকটাইট তৈরি করেছে। একই প্রক্রিয়ায় এগুলো বড় স্ট্যালাকটাইট তৈরি করেছে। এবার চলো যাওয়া যাক বারাতাং আইল্যান্ডের চুনাপাথরের গুহাতে। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত। আমরা দেখে নেব যে বারাতাং আইল্যান্ডের লাইমস্টোনের কেভ তার একটি দৃশ্য, এবং সেখানে কিভাবে লাইমস্টোনের কেভ তৈরি করেছে এই রাসায়নিক আবহবিকারের ফলে।
এরপর জৈব রাসায়নিক আবহবিকার কিরকম না উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে গিয়ে হিউমিক অ্যাসিড গঠন করে। এছাড়া শিলার ওপর মস, শৈবাল প্রভৃতি জন্মায়। ওই উদ্ভিদের মৃত্যুর পর এগুলি পচে গিয়ে হিউমিক অ্যাসিড তৈরি হয়। ওই জৈব অ্যাসিড বিভিন্ন শিলার সাথে রাসায়নিক বিক্রিয়া করে আবহবিকার ঘটায়। অর্থাৎ জৈব যান্ত্রিক আবহবিকার আমরা পড়েছিলাম, ঠিক একইভাবে জৈব রাসায়নিক আবহবিকারও কিন্তু হয়। এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে শিলা স্তরের মধ্যে উদ্ভিদ অবস্থান করছে এবং সে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। একইভাবে সেই উদ্ভিদ এবং প্রাণীর যখন দেহাবশেষ পচে গিয়ে হিউমিক অ্যাসিড তৈরি হয়, ঠিক একইভাবে কিন্তু রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াও হতে পারে। সুতরাং জীবজগৎ একইভাবে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াও ত্বরান্বিত করছে, ঠিক একইভাবে আবার রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াকেও ত্বরান্বিত করছে। আমাদের এই পর্বের পর আমাদের অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো করতে হবে, এখানে দেখো 12টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্নগুলির ক্ষেত্রে স্কেচ করা সম্ভব অবশ্যই কিন্তু স্কেচ করতে হবে। আমি এখানে বলে দিচ্ছি, অনেকেই বলে যে স্যার 2 নম্বরের জন্য আবার অঙ্কন করতে হবে। বিষয়টা দেখো, আগামী দিনে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা ক্লাস 10-এ উঠবে, 10ম শ্রেণীতে পড়বে, তখন কিন্তু যখন বোর্ডের এক্সাম দেবে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি আছে, 2 নম্বরের প্রশ্ন যেগুলোর ক্ষেত্রে স্কেচ অঙ্কন করা যায়, এমনটা নয় যে ছবি সুন্দর করে আঁকতে হবে, স্কেচ করা যায়, অবশ্যই সেগুলোর স্কেচ করে দাও। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যেগুলোর স্কেচ করা যায় অবশ্যই স্কেচ করে দাও। এবং অনেক প্রশ্নের ক্ষেত্রে ছবির জন্য কিন্তু নম্বর দেওয়া থাকে। তোমাদের প্রশ্নে কিন্তু বলা থাকে না যে ছবি অঙ্কন করো, কিন্তু তারতে ছবির জন্য কিন্তু কিছু নম্বর বরাদ্দ থাকে। সুতরাং ছবি স্কেচ অঙ্কন করে দাও, তাতে তোমার খাতাটি সুন্দরভাবে তৈরি হবে এবং এক্সামিনার সুন্দরভাবে সে খাতাটি দেখতে পেলে তিনি ভীষণভাবে খুশি হবেন। এখানে দেখো রেগোলিথ, সোলাম, রিলোগালি, এলুভিয়েশন, ধাপ চাষ, এগুলো সমোন্নতি রেখা বরাবর চাষ, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্কেচ অঙ্কন করা সম্ভব। তোমরা অবশ্যই কিন্তু দেবে। পার্থক্য রয়েছে কটি? 3 নম্বরের প্রশ্ন এগুলো, যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের পার্থক্য, জলযোজন ও হাইড্রোলিসিসের পার্থক্য। তিনটে পার্থক্য ভালোভাবে লেখো। তোমাদের ক্লাস 9-এর ক্ষেত্রেও যদি 3টের বেশি পারো তাহলে তো কথাই নেই, দিয়ে দাও, কোনো অসুবিধে নেই। পার্থক্যের ক্ষেত্রে ভিত্তি অবশ্যই কিন্তু লিখবে, যেটা এখন লিখতে হয়। প্রত্যেকটা পার্থক্যের ভিত্তি, উদাহরণ পার্থক্যের মধ্যে অ্যাভয়েড করাই ভালো আমাদের সাবজেক্টের ক্ষেত্রে। আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রে কোনো মন্তব্য করব না, উদাহরণটা অ্যাভয়েড করা ভালো। ভিত্তি দিয়ে সুন্দরভাবে পার্থক্যগুলো লেখো। রচনাধর্মী প্রশ্ন এখানে রয়েছে এই পর্বের ক্ষেত্রে, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া, মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়া এবং মৃত্তিকা সংরক্ষণের উপায়, যেগুলো আমরা পর্ব 3-এর ক্ষেত্রে আমরা আলোচনার মধ্যে পড়ব। সুতরাং পর্ব 3 এবং পর্ব 2-এর প্রশ্নগুলো একসাথে এখানে রাখা হলো। আবহবিকার অধ্যায়ের পর্ব এখানে 2 এখানে শেষ হলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। আগামী পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রস্তুত করো, তৈরি করো। এই প্রশ্নগুলো বাড়িতে পড়ো, বাড়িতে সুন্দরভাবে লিখে নিজেকে তৈরি করো। কোনো যদি অসুবিধা হয়, কোনো প্রশ্ন নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যে কোনো সময় কমেন্ট করতে পারো, তোমরা অবশ্যই কিন্তু উত্তর আমার থেকে পেয়ে যাবে। তোমরা খুব ভালো থেকো, খুব ভালোভাবে আগামী পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করো।